একটা নিউজে দেখলাম যে এই সরকারের পক্ষ থেকে একটা সেল বানানো হইতেছে, যেখানে আপনি একটা ইমেল নাম অ্যাড্রেস থাকবে, সেখানে আপনি যে কোনো ধরনের কমপ্লেইন করতে পারবেন। যেমনটি ধরেন আপনি হসপিটালে গেলেন, ওখানকার সিভিল সার্জন আপনার সাথে মিসবিহেভ করলো, আপনি থানায় গেলেন, পুলিশ আপনার কেস ঠিক মতো নিল না, আপনার কাছে ঘুষ চাইলো, বা কোনো ভূমি অফিসে গেলেন, সেই ভূমি কর্মকর্তা আপনার কাছ থেকে ঘুষ চাইলো, বা আপনাকে কেউ হ্যারাস করতেছে, আপনার পাশের বাড়ির কোনো মানে যুবক আপনার বোনকে টিজ করতেছে, মানে বিভিন্ন ধরনের কমপ্লেইন আপনি সেখানে জাস্ট মেইল করে দিবেন। তারপর সেটা একটা অবজারভেশন টিম থাকবে যারা সারাদিন ওইখানে বসে বসে দেখবে কি হচ্ছে না হচ্ছে, কে কী কমপ্লেন করলো। তবে একটা কথা মনে রাখবেন, কেউ কিন্তু ভুয়া কমপ্লেন করতে যায় না, তাহলে ফাইসা যাবেন। তো কমপ্লেন করার পরে তারা প্রপার অ্যাকশন নেবে। এটা খুব ভালো একটা উদ্যোগ, এটা ইউরোপে আছে বন্ধুরা। আমি একটা গল্প দিয়ে শুরু করি। দেখেন, আমি যেরকম হলোর মানে এই যে ইয়ারফোন যেগুলো, এবার একটা দোকান থেকে কিনছিলাম। সেই দোকান থেকে কেনার পরে যে একটা ওয়ারেন্টি টাইম থাকে, তাই না? তো আমি দোকান থেকে কেনার পরে মাস দেড়েক পরেই আমার এই ইয়ারকডটা বা ইয়ারফোনটা নষ্ট হয়ে গেল। তো আমি ন্যাচারালি ওই দোকানে গেলাম, আমার কাছে কোনো রিসিট ছিল না। ঘটনাটা 6 বছর আগের। তারপরে আমি দোকানে গেলাম, দোকানে যা বললাম যে দেখো তোমাদের কাছ থেকে এটা কিনছিলাম, তো এটা তো নষ্ট হয়ে গেছে, তো ওয়ারেন্টি আছে। তো ওই দোকানের মালিক ছিল বিদেশি, খুব সম্ভব টার্কি হবে, মানে কুর্দিস্তান বা তুর্কিস্তান এইসব জায়গার হবে। উনি বললো রিসিট দাও, এটা যে আমাদের দোকানের কিছু, ভাই তোমাদের দোকান থেকে গেছি, রিসিট তো নাই আমার কাছে, তুমি কি কার্ডে পেমেন্ট করছো? আমি না, আমি ক্যাশে পেমেন্ট করছি। তাহলে তো আমি কিছু করতে পারবো না, রিসিট ছাড়া আমরা কোনো হেল্প করতে পারবো না। ঠিক আছে, কি করা যায়? তখন আমার এক বন্ধু বললো যে তুমি এক কাজ করো, কনজুমেন্ট ভার্কেটে একটা কমপ্লেন করো, একটা মেইল করো। কনজুমেন্ট ভার্কেট হলো এখানে আমাদের দেশে যেরকম ভোক্তা অধিদপ্তর, এখানে বলে কনজিউমার ভার্কেট, ওইখানে একটা মেইল করো। তা আমি এখানকার ভোক্তা অধিদপ্তরে একটা মেইল করলাম যে এই ঘটনা আমি ক্যাশে কিনছিলাম, তারা এরকম আমাকে এটা দেয় নাই। তোরা আমাকে পাল্টা রিটার্ন করলো, তুমি ক্যাশে কিনছো, ডেটটা আমাদেরকে বলতে পারবা? বলে হ্যাঁ পারবো। তারপর ডেটটাও বললাম। তারপরে ওনারা বললাম আমরা দেখতেছি। এইসব কিন্তু মেইলে হচ্ছে, বুঝছেন, মেইলে হইতেছে, দেখতেছি। তো দেখার পরে বেশ কিছুদিন চলে গেলো, সেও দেখে না, আমিও দেখি না, আমিও ভুলে গেছি 100 ক্রাউনের জিনিস। কিন্তু আমার একটা জেদ উঠছে ওই 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 দোকানের প্রতি, যে তুই বেটা তোর কাছ থেকে কিনলাম, তোরে বলতেছি, আমি কি মিথ্যা কথা বলতেছি, এই জিনিসটা তোদের দোকানে আছে। আমি কিন্তু তারে তখন দেখাইছি এই যে একটা প্রোডাক্টসের বক্স থাকে না, সেম প্রোডাক্টস আরও অনেকগুলো আছে। আমি বললাম যে এইখান থেকে তো আমি নিচ্ছি। বলে না না না, এটা এই প্রোডাক্টস অনেকের কাছে আছে। মানে সে আমার অ্যাকচুয়ালি আন্ডার এস্টিমেট করছে, এবং সে ভাবেই নাই যে আমি এটা নিয়ে এত দূর যাব। তারপর অনেকদিন চলে গেছে। তারপরে ওই ভদ্রলোক আমাকে বলছে, মানে মেইলে ভোক্তা অধিদপ্তর থেকে, তুমি আরেকবার যে বলো বুঝাইয়া যে ভাই আমি তো তোমার কাছ থেকে কিনছি, আমার কাছে রিসিট নাই, তুমি কেন পেঁচাচ্ছ, আমার এটা একটা ব্যবস্থা করে দাও, এটা তো নিয়ম অনুযায়ী করা উচিত। যে দেখো কি বলে। আমি আবার গেলাম, আবারও সেম। এখন আরেকজন আসছে, বলছে মালিক নাই। আমি কিন্তু 1 ঘন্টা বসে আসলাম না, আমার এটা জিদ উঠে গেছে বন্ধুরা, যে আমি দেখবো যে আমাদের দেশের মধ্যে মানুষ খালি বদনাম করে যে সুইডেনের আইন কানুন কেমন করা করি। তো 1-1.5 ঘন্টা বসে থাকলাম। মালিক আসলো, মালিক আবার শুনলো, মালিক আবার মানে পুরো মনে একটা মারার কেসে আসেনি আর কি। আমার দেখতেছে, ও দেখতেছে, 100 ক্রাউনের জিনিস নিয়ে সে আমার সাথে একটা বিরাট নাটক করলো, এবং শেষ পর্যন্ত বললো যেহেতু তোমার কাছে কোনো রিসিট নাই, সেহেতু উই আর সরি। আমি আইসা আবার পুরো ঘটনাটা বর্ণনা করে সেখানে লিখলাম, আবার মেল দিলাম। আমার তো তখন কোনো কাম নাই, ইউটিউব করি না, তা আমার কোনো কাম নাই, আমি আবার মেল করি, আর মেলের জন্য অপেক্ষা করি। তারপরে আর কিছু হয় না। পরে একসময় আশা ছেড়েছে, দূর সবই একই দেশ, বাংলাদেশে যেরকম সুইডেন এরকম, খামাখা আমার দিয়ে কতগুলো মেল লেখাইলো। যাক, শেষ। হঠাৎ করে একদিন সকালবেলা একটা আননোন নাম্বার, আবার টেলিফোনের সব নাম্বার আপনাদের সবারই হয়তো বা আছে যে স্টোর করা থাকে, এটা অমুকের নাম্বার, এটা তমুকের নাম্বার, এটা হসপিটালের নাম্বার, এটা ডাক্তারের নাম্বার, কিন্তু একটা আননোন নাম্বার। তা আননোন নাম্বার থেকে আমি ধরি না, আননোন নাম্বার ফোন দিলে লাভ কি, আমার কি দরকারটা কি? কারণ আমার যে সমস্ত ডিপার্টমেন্টে কাম আছে তাদের সবার নাম্বারই আমার কাছে স্টোর করা আছে। আমার যে বন্ধুবান্ধব আছে সবার নামই আমার কাছে স্টোর করা আছে। যদি আননোন নাম্বার হয়, সে আমাকে আগে মেসেজ দিবে যে ভাই আমি অমুক, আমার ফোনটা পিক করেন। তো আমার এরকম কিছু দেয় না, আমি ফোন টোন ধরি না। 3-4বার ফোন করছে, 3-4বার ফোন করার পর ধরি না, আর কিছু করে নাই তারা। তারপরের দিন দিয়ে আবার সেম ফোনটা, আবার এই সকাল থেকে শুরু হয়েছে, 1বার 2বার 3বার। লাস্টে আমি চিন্তা করলাম এই যে আননোন নাম্বারটা নিশ্চয়ই কোনো পরিচিত কেউ লোক আমাকে খুঁজতেছে, নাহলে এতবার সে ফোন করতো না। কালকে 3-4বার, আজকে 3-4বার।
আমি নিজেই ব্যাক করলাম। অ্যাকচুয়ালি ফোনটা গেল সেই দোকানে, যে দোকান থেকে আমি এই যে এইটা কিনছিলাম, মানে এরকম একটা হেডফোন কিনছিলাম। আরে বলে তুমি একটু আমাদের দোকানে আসবা? আর কেন? বলে তুমি একটু আসো প্লিজ, তোমার সাথে একটু কথা আছে। তো আমি ভাবলাম যে বোধহয় পজিটিভ কিছু হবে বা নেগেটিভ কী হবে, এরা আবার টার্কিশ মার্কিশ কী হবে, আমার এদের স্টুডিও তো গুন্ডামি বান্ডামি নাই, আমি তো নর্মাল জায়গায় মানে ভোক্তা অধিদপ্তরে বলছি, তারা যে ব্যবস্থা নেওয়ার নেবে। তখন আমি ভাবলাম, আমার সেই বন্ধুরা ফোন করলাম, বলে অবশ্যই যাবা, এটা যাওয়ার ভয় পাওয়ার কী আছে, তুমি কিনছো, তোমার টাকা দেয় নাই, এখন তারা ডাকছে, দেখো কি বলে, টাকা দিবে না, জিনিস দিবে না, কি হয়েছে না গেলে তো তুমি জানতে পারবে না, স্বপন তুমি যাও। তো আমি সময় মতো করে পরের দিনই গেলাম। যাওয়ার পরে যে ভাই বিশ্বাস করবেন, যে লোকটা এর আগে 3-4 বার আমি যাওয়ার পরে আমার সাথে যে অবজ্ঞা ভাবটা দেখাইছিল, আমার সাথে যে বিহেভিয়ারটা করছিল, টোটাল উল্টা, মানে টাকার এই পিঠ আর ওই পিঠ। মানে আমি যাওয়ার পরে তারা 3-4 জন স্টাফ যারা আমার সাথে এতদিন ডিলিংস করছে এতগুলো এই ব্যাপারটা নিয়ে, সবাই সেখানে আছে এবং সবাই একটা বিনম্র ভাব। মানে প্রথমে হলো, তুমি অনেক দূর থেকে আসছো, কফি খাও। দেন আমার কফি খাওয়া, একটা কফির দাম হইলো ওই জায়গায় 35 ক্রাউন, মানে 350 টাকা। দোকান থেকে যদি আইনা খান আপনি, দোকানে বইয়া খেলে আরও বেশি। আমার জিনিসটা হলো 100 টাকার, 350 টাকার কফি পাওয়া হইব। আমি আসলে তো কম বিটলা না, আমিও চান্স দিলাম। আমি বললাম যে না, আমি তো ব্রেকফাস্ট করে আসি নাই, আমি খালি পেটে কফি খাই। না না, খালি পেটে খাবা কেন, খালি পেটে খাবা কেন, সাথে একটা বুল্লার মানে এই দেশে কেকের মানে কফির সাথে আপনি বিভিন্ন রকম ছোট ছোট কেক, বা বাংলাদেশে ছোটোবেলায় যে কদম ফুল কেক দেখছেন না আপনারা অনেকেই, এখনও বোধহয় আছে, ওরকম কেক টেক জাতীয় অনেক রকম ভ্যারাইটিস আছে, ওগুলো একটা আমরা কফির সাথে খাই। ওগুলোর দামও 30-35 ক্রাউনের কম না, মানে 350-400 টাকার কম না। বলে যে না না, তুমি খালি পেটে খাবো কেন, এই সাথে একটা বুল্লার নিয়ে আসো, মানে ওই যে একটা কেক জাতীয় কিছু একটা নিয়ে আসো। 70 ক্রাউন। আমার জিনিসের দাম কিন্তু 100 ক্রাউন। আমি আপনার আগে বারবারে মনে করাই দিই, 1000 টাকার জিনিস 700 টাকা আমার এসে খাওয়াই ফেলাইব। আমি তো খাইলাম, ডাটে খাইলাম, ডাটে খাওয়ার পর কি ডাকছো কেন এখন বলো? কয় দেখো, তুমি এই সামান্য ব্যাপারটা নিয়ে কনজিউমার মার্কেটে কমপ্লেন করছো। হ্যাঁ করছি, মানে ভোক্তা অধিদপ্তরে যে আমি কমপ্লেন করছি সেটা জিজ্ঞেস করলাম। হ্যাঁ করছি, তোমরা তো আমাকে অনেকদিন ঘুরাইছো, দাও নাই। তো বলে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, আমরা সরি, তুমি এখন কোনটা নিবা বলো, এটার পরিবর্তে তোমার যেটা খুশি তুমি নিয়ে যাও। যেটা খুশি মানে আমি তো কিনছি 110 টাকারটা, বলে সেটা এখন শেষ, এখন তোমার সাথে প্রাইসের কোনো ব্যাপার নাই, তোমার যেটা খুশি তুমি সেটা নিয়ে যাও। তা আমি আসতে পেরে যেটা সবচেয়ে ভালো 240 ক্রাউন, ওইটাতে একটা নিলাম। ইয়া চাচু খাইয়া বইয়া তোর বেটার সাথে একটু মানে কোন দেশ থেকে আসছি, কি করি, কবে আসছি, আমি আমার বৃত্তান্ত বললাম। তখন একটু ফ্রেন্ডলি ভাব হইলো, মানে ওরা একটা ভালো পেতা নিয়ে গেছে। তো আমার খুব জানতে ইচ্ছা করলো যে ভাই আসলে তোমরা এমন করলা কেন, এই ভোক্তা অধিদপ্তরে এত ভয় পাইছো কেন, আমার কাছে তো রিসিটও ছিল না। তখন উনি ডিটেলস আমাদের বললো, ভোক্তা অধিদপ্তর ওই ডেটে ওরা কত টাকা বিক্রি করছে একটা রিসিপ্ট তো আছে, ওদের প্রতিদিন হিসাব তো দিতে হবে, ট্যাক্স অফিসে দিতে হবে না, এত টাকার কার্ডে এত টাকার ক্যাশে। ওই ডেটে তারা ক্যাশ দেখায় যে টাকাটা, এবং যে অ্যামাউন্টগুলো দেয় ক্যাশে যে ঢুকে, যে মনে করেন একটা মালের দাম এইটার দাম 110 টাকা, আপনাকে 5 করতে হবে 110 টাকা, তারপরে মনে করেন এইটার দাম 203 টাকা, তারপরে 5 করতে হবে 203 টাকা। ওই ডেটে ভুক্ত অধিদপ্তর ট্যাক্স অফিস থেকে সে কাগজ নিয়ে আসছে, আয়না দেখছে ওই ডেটে আমার এই 110 ক্রাউন এইটা ক্যাশ ঢুকছে। বাইচা গেছে, এই ক্যাশটা যদি সে না ঢুকাইয়া তার পকেটে রেখে দিত, মানে এই আইটেমের এগেইনস্টে এই প্রাইসটা, মনে করেন এমন দেশ, আপনি কি বেচলেন ওইটার প্রাইস এবং ওইটার সাথে কি মাল এটা লিখতে হবে, মানে কম্পিউটারে সেট করা আছে এত নাম্বার আইটেম এত টাকা, এগুলো সব সেট করা আছে। যদি সে ক্যাশে আমার এই টাকাটা না ঢোকাইতো, অনেক 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 অসাধু ব্যবসায়ীরা এটা করে, একটা মাল বেচলো, ক্যাশটা পকেটে রেখে দিল, ওইটা এন্ট্রি দিল না, এরকমও কিন্তু হয়। ওর কপালটা ভালো, ও এন্ট্রি দিছিল। ও যেহেতু এন্ট্রি দিচ্ছে সেহেতু প্রমাণিত যে আমি যা ক্লেম করতেছি ওই জিনিসটা আমি তার কাছ থেকে কিনছি, এবং এই সেই টাকা ক্যাশ সে রিসিভ করছে এবং ট্যাক্স অফিসে জমা দিছে। কারণ ওই আইটেমের যে নাম্বার, ওই আইটেম আর কোনোটা বিক্রি হয় না ওই দিন বা তা 1-2 দিনের মধ্যে। আসলো নি এই গল্পটা এই জন্য বললাম, এই সিস্টেমে আসতে আমাদের দেশে এখনও দেরি আছে। তবে এই যে একটা সুসংবাদ যে আমি কমপ্লেন করব,
কেউ তো অযথা কমপ্লেন করবে না রে ভাই, করবে? বলেন আপনি হুদাই যে একটা লিখে দিবেন, আপনি জানেন না হুদাই লিখলে পরে আমি বিপদে পড়ুম। আমার সাথে যদি কেউ অসদাচরণ করে, ঘুষ চায় বা সরকারি যে নিয়মকানুনের বাইরে কোনো কথা বলে, আমি যদি কমপ্লেন করি, তারা সেটা যাচাই করার সাথে সাথে অ্যাকশন নেবে, যেটা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে বহু আগে থেকে চালু। হয়তো ভাই যে আমি যে গল্পটা করলাম এরকম ক্যাশ এন্ট্রি আইটেম নাম্বার দিয়া এখনও হয় নাই, কিন্তু মানুষ তো এটা বুঝবে যে আমি যে ক্যাশ নিছি, এই যে বলতেছে এটা তো সত্য কথা। আমি যদি এটা নিয়ে বাড়াবাড়ি করি তাহলে আমি আইনের কাছে ধরা খাবো। মানুষ ধীরে ধীরে সৎ হয়ে যাবে। আর সিস্টেম যেটা আমি বললাম যে আইটেম ওয়াইজ এন্ট্রি করা, টাকা এন্ট্রি করার ট্যাক্স অফিসের সিস্টেম আমাদের দেশেও কিন্তু আছে, কিন্তু আমরা কেউ মানি না। এখন তো সেগুলোও মানবে। তো এইটা একটা বিরাট মহতি উদ্যোগ। এই নিয়ম কিন্তু আগেও ছিল বন্ধুরা, আগে সব আমলেই ছিল, কিন্তু কোনো কাজ হতো না। আমরা দুর্নীতি দমন কমিশনে দেখছি যে আপনার কমপ্লেন লিখে যান, কয়জনের কমপ্লেন তারা শুনছে আল্লাহ মালিক। তো এখন যেটা হবে সেটা মনে হয়, আমার মনটা বলতেছে যে এখন এই যে নতুন নিয়মটা চালু করলো, এটা আমাদের সবার জন্য একটা মঙ্গল বয়ে আনবে এবং আমরা মনে হয় সুখের দিকে এগোচ্ছি যদি সব কিছু ঠিকঠাক থাকে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।